হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 7 এর কোর্সে দেখি 1.4 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবো। তো একের দাগের অঙ্কে কি বলেছে দেখো, নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। দেখো এখানে কয়েকটা চিত্র দিয়েছি, এই চিত্রগুলির পরিসীমা মাপতে হবে। তাই এই যে একে দেখো, একে আছে একটি ত্রিভুজ, এই একে ত্রিভুজের যে পরিসীমা সেটা কিভাবে করবে, এই যে তিনটে বাহু আছে, তিনটে বাহুর যদি দৈর্ঘ্য যোগ করে দেওয়া হয় তাহলে এর পরিসীমা বেরিয়ে আসবে। এটিও একটি ত্রিভুজ, এরও তিনটে বাহু যদি যোগ করে দেওয়া হয় তাহলে এর পরিসীমা বেরিয়ে আসবে। এই হচ্ছে বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র কি জানি আমরা, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, বা এই চারটে বাহুকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এই বর্গক্ষেত্রে পরিসীমা বেরিয়ে আসবে। এটি হচ্ছে একটা ষড়ভুজ, এই ষড়ভুজের এই যে কটি বাহু আছে এই বাহুগুলো যোগ করে দিলে এর পরিসীমা বেরিয়ে আসবে। এটি হচ্ছে আয়তক্ষেত্র। দেখো আমি এইভাবে খাতায় করে নিয়েছি, দেখো 1 নম্বর ত্রিভুজের পরিসীমা। 1 নম্বর ত্রিভুজের পরিসীমা, এই যে তিনটে বাহু আছে, তিনটে বাহু এখানে আমি তুলে নিয়েছি। তার কত হচ্ছে দেখো, 8 আর 8 16 আর 5 কত হচ্ছে, 16 আর 5 21 সেমি, 21 সেমি। এরপরে নেক্সট দেখো 2 নম্বর ত্রিভুজের পরিসীমা। এই ত্রিভুজের পরিসীমা এর হচ্ছে, এখানে আমি তুলে নিয়েছি, এখানে দেখো কত হচ্ছে, এখানে 12 আর 10 কত, 22, 22 আর 5 হচ্ছে 27, 27 সেমি। তারপরে দেখো 3 নম্বরে আছে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের পরিসীমা, এখানে যে সূত্রটি আমি এখানে তুলে নিয়েছি। দেখো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত আছে দেখো, 4 ইন্টু একটি বাহু আছে 8 সেন্টিমিটার। তাহলে এই দুটোকে গুণ করে দিলে কত হচ্ছে দেখো, 4 32, 32 সেমি। এরপরে নেক্সট দেখো, এখানে একটি ষড়ভুজ আছে, ষড়ভুজের যে দৈর্ঘ্যের মাপ আমি এখানে মাপটা তুলে নিয়েছি, এখানে কত হচ্ছে 36 সেন্টিমিটার। এরপরে নেক্সট দেখো 5 নম্বরে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের যে সূত্র সেটি আমি তুলে নিয়েছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দেখো এখানে দৈর্ঘ্য কত আছে, দেখো এখানে দৈর্ঘ্য আছে যেটি বেশি লম্বা সেটি আমরা জানি, দৈর্ঘ্য আছে 20 আর প্রস্থ আছে 10 প্লাস 10। তো এটাকে যদি আমরা গুণ করি, 2 ইন্টু এই দুটো যোগ করে দিলে হচ্ছে 30, এখানে 30 দিয়ে 60 সেন্টিমিটার। তোমাদের এটা যদি করতে অসুবিধা হয় তোমরা কি করবে, এই যে চারটে বাহু আছে এই চারটে বাহুর মাপটা যোগ করে দিলে এর পরিসীমা বেরিয়ে আসবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে পরিসীমা যদি যোগ করে দাও তাহলে এর পরিসীমা বেরিয়ে আসবে। এরপরে নেক্সট 6 নম্বরে আছে দেখো পঞ্চভুজ। পঞ্চভুজের পরিসীমা, এই পঞ্চভুজের যে পরিসীমা এই বাহুগুলো আমরা যোগ করে দেবো, দিলে এর পরিসীমা বেরিয়ে আসবে 28 সেমি। তাই এটি ছিল 1 নম্বরে। এরপরে নেক্সট দেখো 2 এর দিকে আছে, দেখো নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। এই যে একটি করে চিত্র দিয়েছে, কত করে জায়গা দখল করে আছে সেগুলো আমায় দেখতে হবে। প্রতিটি ক্ষুদ্রতম বর্গাকার 1 বর্গ সেমি। এই যে একটি চিত্র দেওয়া আছে, এর যে কটি ঘর আছে সেইগুলো হচ্ছে এর ক্ষেত্রফল। ঠিক আছে, তা আমরা এখানগুলো কিভাবে মাপবো, দেখো এখান থেকে এইটা যদি আমরা ভাগ করে নিই, এটি একটি আয়তক্ষেত্রে চলে আসছে, এটিও একটি আয়তক্ষেত্র, এবং এইগুলো গুণে যে কটি ঘর হবে সেটিই হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে আমরা গুণে নেব। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টি, আর এখানে আছে দেখো 1 2 3 4 5। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 5 7 35, 35। আর এটাকে দেখো 1 2 3 4 5, এদিকে আছে 5, এদিকে আছে 3, 3 আর 5 15। এর সাথে যদি আমি 15 যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, যেমন 5 আর 5 হচ্ছে 10, আর এদিকে আছে 3 একে 4 একে 5, 50। তাহলে কত হচ্ছে 50। আর এর একক দিয়ে দিয়েছে বর্গ সেমি, তাহলে এর একক হবে বর্গ সেমি। তাহলে এটার মতো আমরা কতগুলো ঘর পেলাম, 50টা ঘর পেলাম। ঠিক আছে, এটাও সেম ভাবে যদি আমরা এখান থেকে এটি ভাগ করে নিই তাহলে দেখো এটি একটি আয়তক্ষেত্রে চলে আসছে। তাই এটারও দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণ করে নেব। তাহলে কত আছে দৈর্ঘ্য, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 9টি, আর এদিকে আছে 3টি, তাহলে 9 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 9 27, 27। আর এটাও দেখো কত হচ্ছে, এদিকে আছে 3টে, 1 2 3 4 5, এদিকে আছে 5টি, 3 5 15। তো এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এর ক্ষেত্রফল বেরিয়ে আসবে। 7 আর 5 কত হচ্ছে, 7 5 12, 2 হাতে 1,
2 আর 1 3 আর 1 4, 42 বর্গ সেমি। এরপরে নেক্সট দেখো এটি কত ঘর আছে দেখো, এখান থেকে যদি এইটা পুরোটা ভাগ করে দিই তাহলে দেখো এটি একটি আয়তক্ষেত্রে চলে আসছে। তো এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুনে নিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে এর ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টি আর এর দিকে আছে 3টি। তাহলে 10 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3 10 30, আর এদিকে আছে দেখো 1 2 3, এদিকে 9টা, এতেও 9টা আছে। তাহলে 9 এর 9 18টা হচ্ছে। তাহলে এর সাথে 18 যোগ করে দিলে এর ক্ষেত্রফল বেরিয়ে আসবে, এটি হচ্ছে 8 আর 3 আর 1 4, 48 বর্গ সেমি। আচ্ছা এরপরে নেক্সট এটা দেখো, এটাও যদি আমরা এখান থেকে এটা ভাগ করে দিই তাহলে এটি কি একটি আয়তক্ষেত্র চলে আসছে। এর দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণ করে দেব, দিলে এর ক্ষেত্রফল বেরিয়ে আসবে। এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আছে 11টি ঘর আর এদিকে প্রস্থের দিকে আছে দেখো 3টে। তাহলে এর সাথে এটি গুণ করে দাও 3, তাহলে 3 11 33, 33, আর দেখো এখানেও 9টা আছে 1 2 3 1 2 3, এখানেও 9টা, 9 এর 9 18টা। তাহলে এর সাথে এটি যোগ করে দিলে এর ক্ষেত্রফল বেরিয়ে 8 আর 3 হচ্ছে 11, হাতে 1 3 আর 1 4 1 5, 51। তাহলে এর একক হচ্ছে কি, এখানে বলে দিয়েছে 1 বর্গ সেমি, এর একক হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো এখানে আছে, এখান থেকে যদি এইটা আমরা ভাগ করে দিই তাহলে কি এটি একটি আয়তক্ষেত্রে চলে আসছে, এটিও একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এখানে গুণ করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এদিকে আছে 12টি আর এদিকে আছে দেখো 3টি। তাহলে 12 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 12 36, 36, আর এদিকে আছে দেখো 1 2 3 4 5 6, এদিকে আছে 6 6 12টি। তাহলে এই দুটোকে যোগ করে দিলে এদের ক্ষেত্রফল বেরিয়ে আসবে, এখানে আছে 6 7 8, এখানে হচ্ছে 8 আর 3 আর 1 4, তাহলে 48 বর্গ সেমি এর একক। আচ্ছা এখানে কটি ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই হাফগুলোকে একটা করে ধরে নাও, 25 26 27 28, এটা হচ্ছে 29, একটা হচ্ছে 30। তাহলে এখানে কটি আছে 30 বর্গ সেমি। ঠিক আছে, এই যে ঘর আছে এই ঘর এটি হবে এর ক্ষেত্রফল। তাহলে এটাই হচ্ছে 2 দাগের অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 3 দাগে আছে, নিজেরা ছক কাগজ তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর, 62 বর্গ ঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। এখানে এমন করে এই যে 25 আছে এর একটি বর্গঘর আঁকতে হবে, এরও একটি ছক এঁকে আমাদের দেখাতে হবে যে এ কতটা জায়গা জুড়ে আছে। ঠিক আছে, বা এর চিত্রটা কি হবে। দেখো এই 25-25-এর যদি আমরা বর্গ করি তাহলে কত হবে, 5 5 25, 5 স্কোয়ার হবে। তাহলে 5 স্কোয়ারে এর কিরকম একটি আকৃতি হবে দেখো, 1 2 3 4 5, এদিকে হচ্ছে 5 আর এদিকে হচ্ছে 5, এটি একটি কি 1 2 3 4 5। দেখো এটি একটি বর্গক্ষেত্রের রূপ নিয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, এর 4টে বাহুই সমান হয়। তাহলে এরও দেখো এদিকে হচ্ছে 5, এদিকে 5, এদিকে 5, এদিকে 5, তাহলে এটি কি হয়েছে, এটি হচ্ছে 25 এর হচ্ছে বর্গ, 25 বর্গ। ঠিক আছে, এরপরে দেখো 40, এই 40টা কি রূপ নেয় এটাও আমরা দেখব। তো এখানে আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর 1 2 3 4, এই পর্যন্ত যদি আমি নিই তাহলে দেখো এটি একটি আয়তক্ষেত্রের রূপ নিচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, পরস্পর বাহুগুলি সমান হয়। এর দেখো এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু হচ্ছে, তাহলে এটি হচ্ছে 40 বর্গ। ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে বি, এরকম নাম দিতে পারো।
আর 36 এর এটা দেখো বর্গ করা যায়, 6×6 = 36। তা এটাকে কি, এটাও আমরা একটু বর্গক্ষেত্র আঁকতে পারি, যেহেতু বর্গক্ষেত্রে 4টে বাহুই সমান হয়। তাহলে আমরা কি এদিকে 6টা নেব, এদিকে 6টা নেব দৈর্ঘ্য প্রস্থ। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসছে, আর এদিকে 1 2 3 4 5 6 এদিকে আর এই পর্যন্ত আসছে। তাহলে এটাকে যদি আমরা কভার করে দিই তাহলে দেখো এটি একটি বর্গক্ষেত্র চলে আসছে। তাহলে এটি কত হচ্ছে, এটি হচ্ছে 36 বর্গ, এটি হচ্ছে সি দিতে পারে। এরপরে দেখো 62। তাই এর রূপটা কেমন হবে দেখো, ঠিক এইরকম একটা শেপ দিতে হবে। এটা কোনো আয়তক্ষেত্র তো বর্গক্ষেত্রের মতো আসবে না, তো আমি তার জন্য এটা এরকম ভাবে নেব। দেখো এদিকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা নিলাম, আর এদিকে নেব 5টা, 1 2 3 4 5 এইভাবে নিলাম। নেওয়ার পরে দেখো এর মধ্যে 50টা হয়ে গেছে, আর থাকছে 12টা। তা আমি এখানে 6টি 6টি করে উপরে নিয়ে নেব, 1 2 3 4 5, আর এদিকে একটা হচ্ছে 6, এরকম ভাবে নিয়ে নেব শেপটা। দেখো এরকম একটা শেপ আমি নিয়ে নিয়েছি। তাই এর মধ্যে কটি ঘর হচ্ছে, এদিকে আমি 10টা আর এদিকে নিয়েছি 5টা, তাহলে 50টা, আর এদিকে হচ্ছে 12টা, 62, এনে 62 বর্গ। এটি আমি ডি নাম দিলাম। ঠিক আছে, কতটা জায়গা দখল করে আছে তাহলে আমরা কি এই চিত্রের সাহায্যে আমরা দেখাতে পারলাম। এরপরে নেক্সট দেখো 4-এর দাগে কি বলেছে, নিচের ছক কাগজের বর্গক্ষেত্রগুলির এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি। এই যে চিত্রগুলো দিয়েছে এর এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি, এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যা 4টে বাহুই সমান হয়, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, আমরা এরকম দিতে পারি। তাহলে আমরা এটাকে কি, যে কোনো একটি বাহুর মাপ আমরা জানতে পারলে আমরা এই প্রত্যেকটার মাপ আমরা জানতে পারবো, তার কারণ এর 4টে বাহুই সমান হয়, আর বা বাহু স্কয়ার করে দিলে এর ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্যটা এখানে আছে 1 2 3 4 5, এখানে আছে 5। তাহলে আমরা পুরোটাই দেখবো না, এখানে যেহেতু 5 আছে তা আমরা কিভাবে করব দেখো। দেখো এখানে আমি তুলে নিয়েছি এই যে 1 নম্বর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 5 সেন্টিমিটার পেয়েছি, 5 সেন্টিমিটার পেয়েছি। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু স্কয়ার, তার বাহু আমরা কত পেলাম, এটা হচ্ছে 5 এর স্কয়ার। তাহলে এটাকে যদি 5 এর স্কয়ার মানে কি, 5 × 5, এটি আমরা জানি এর স্কয়ার মানে। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 5 5 25, 25 বর্গ সেমি। তাই এখানে আমরা দেব বর্গ সেমি। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো এই ছকটা আমরা গুণে দেখব। এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8টি। তো আমরা আর গুনবো না, এই 8-এর স্কয়ার করে দেব। দেখো 2 নম্বর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, আমরা যেটা গুনে পেলাম। এবার ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু স্কয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান, এখানে দৈর্ঘ্য কত পেয়েছি দেখো, 8 × 8, এটি হবে এর একক হচ্ছে বর্গ সেমি হবে এর একক। এইবার 8 কত হচ্ছে 64, 64 বর্গ সেমি এর একক। এরপরে নেক্সট সি এর দাগে দেখো আমরা এটাও গুনে দেখব। এখানে কটি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আছে 11টি। তাহলে আমি দেব সি নম্বর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। এবার এর ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কয়ার অর্থাৎ 11 এর স্কয়ার। তা এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো, 11 × 11, তাহলে 11-এর সাথে 11 গুণ করলে কত হচ্ছে, 11 11 121 বর্গ সেমি। এরপরে নেক্সট দেখো ডি এর দাগে কি আছে, দেখো এটি একটি বর্গক্ষেত্রে একটি বাহুর মাপ আমরা জানলে এর ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। তো একটি বাহুর মাপ আমরা এখানে গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 9টি। তাহলে আমরা দেব ডি নম্বর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কি আমরা জানি, এর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার
বাহু স্কোয়ার, বাহুটা কত পেয়েছি আমরা 9, 9 এর স্কোয়ার। তাহলে 9 এর স্কোয়ার মানে কি 9 ইন্টু 9, এর একক সবসময় হবে, এর এককগুলো সবসময় বসাতে হবে বর্গ সেমি। 9 হচ্ছে 81 বর্গ সেমি, এটি অ্যান্সার। ঠিক আছে, দেখো এরপরে নেক্সট আমরা 5 দাগের অঙ্কগুলো করবো। তো 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, বর্গমূল নির্ণয় করি। তো আমাদের এখানে বর্গমূল নির্ণয় করতে বলেছে। বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যেটি প্রথমে জানা দরকার, বর্গটা কি আর বর্গমূলটা কি সেটা আমাদের আগে জানতে হবে। যেমন ধরো বর্গ, বর্গ আমরা এখানে 4 যদি বলা হয় বর্গ করো, এটি আমরা বর্গ করছে, 4 যদি বর্গ করি তাহলে কত হবে 4 স্কোয়ার, স্কোয়ারটা হচ্ছে বর্গ। তাহলে এর স্কোয়ার মানে কি, এটা কি ডবল গুণ, মানে 4 ইন্টু 4 ইজিক্যাল টু 4 4 16, 4-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 4 16। এবার যদি বলে এটা হচ্ছে আমরা কি করলাম, এই 4 এর বর্গ করলাম, এটা হচ্ছে 4 4 16। এবার বর্গমূল 16 যদি আমরা বর্গমূল করি তাহলে কত হচ্ছে, বর্গমূল করলে এর রুট চলে আসবে, সমান এটাকে আমরা যদি ভাঙবো, বর্গমূল তখনই হবে যখন দেখবে দুটো একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করা হয়। একই সংখ্যা বলতে কি, দেখো এখানে এটি একটি একই সংখ্যা, এটি একই সংখ্যা, 4 4 দুটো একই সংখ্যা, এই দুটো একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করা হয়। যে কোনো সংখ্যাকে বর্গ করা যায়, কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে বর্গমূল করা যায় না। যেমন 3 5 এগুলোর বর্গমূল করা যায় না, এগুলোর কিন্তু বর্গ করা যায়। বর্গ মানে কি, এর স্কোয়ার দিলে বর্গ হয়ে যাবে, কিন্তু বর্গমূল এগুলোকে করা যাবে না। দেখো 16 বর্গ আমরা কিভাবে করব, প্রথমে 16কে আমরা ভাঙবো, দুটো সংখ্যার গুণফল করব। তাহলে 16কে যদি আমি ভাঙি তাহলে কিভাবে হচ্ছে, দেখো 4 4 16। এইবার এই রুটের সাথে একটি 4 উঠে যাবে, একটি 4 উঠে গেলে কি হচ্ছে, তাহলে পড়ে থাকছে একটি 4, রুটের সাথে একটি 4 উঠে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে একটি 4। তাহলে আমরা কি বুঝলাম, যদি বর্গ করি, বর্গ থেকে আমাদের কি আসছে, বর্গ করলে এই অ্যান্সারটা আমরা পাচ্ছি। আর বর্গমূল নির্ণয় করলে কি, এটা থেকে আমরা এইটাতে আসতে পারছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো আশা করছি যে আমি কি বলতে চাচ্ছি। এখানে যেমন বলেছে যে এখানে 5 এর স্কোয়ার আছে, 8 এর স্কোয়ার আছে, তাহলে 8কে যদি আমি বর্গ করি, 8 এর বর্গ হচ্ছে কি 8 স্কোয়ার বর্গ। আর এই বর্গটা ভাঙাবো কিভাবে, 8 ইন্টু 8 স্কোয়ার মানে কি, এখানে যদি কিউ থাকে তাহলে এর সাথে 3টে 8 গুণ হবে, এখানে যদি স্কোয়ার 8 ইন্টু 8 তাহলে 8 8 64 64 এরকম চলে আসছে। এইবার এই 64কে যদি আমরা বর্গমূল করি, এটা আমরা কি করলাম, এটা আমরা বর্গ করলাম, 8 এর বর্গ করে আমরা পেয়েছি 64। আর 64কে যদি আমরা বর্গমূল করি তাহলে কিভাবে, দেখো বর্গমূলের মেন সংকেত হচ্ছে এই যে রুট। ঠিক আছে, এবার এটাকে আমরা দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাঙাবো। দুটো সংখ্যা কিভাবে কোথায় পাবো, 64 দুটো সংখ্যার গুণফল কোথায় পাবো, এই দেখো 8 8, দুটো সংখ্যা একসাথে গুণ করে এটা আমি পেলাম আমরা বর্গমূলের সংখ্যা। তাহলে এইভাবে আমরা ভাঙিয়ে নেব 8 ইন্টু 8, এর রুটের সাথে একটি 8 উঠে যাবে। এবার এই একটা 8 কিভাবে উঠে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো যেমন 5, এখানে আরো একটি সংখ্যা আছে, দেখো 5 এর স্কোয়ার, এই যে রুট দিলাম, রুট এখানে হচ্ছে 5 এর স্কোয়ার। এইবারে এই রুটের এই সাইডে হাফ থাকে সব সময়, এই হাফ এখানে এর সাথে গুণের সম্পর্কে থাকে। এবার এই 2 এর সাথে এই 2 কেটে গেলে থাকছে কত 5, তাহলে এখানে কত বসবে 5 বসবে। সেম ভাবে রুটের সাথে একটি সংখ্যা যখন উঠে যাবে তখন এই এখানে চলে আসবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো বর্গ কি আর বর্গমূল কি। আমরা কি এই 4কে বর্গ করে কত পেয়েছি 16, আর 16কে দিয়ে যখন বর্গমূল করলাম তখন আমরা কত পেলাম 4। মানে এটা থেকে আমরা এটা আসতে পারি, আসলে তখন হবে বর্গ, আর এটা থেকে যখন এটা আসবে তখন সেটি হবে বর্গমূল। ঠিক আছে, তাহলে এবার আমরা 5 দাগের অঙ্কে যাই। কি বলেছে দেখো, তাহলে 5 স্কোয়ার ইন্টু 8 এর স্কোয়ার, এটাকে রুট দেব, রুট না দিলে এর মেন সংকেত হচ্ছে রুট, রুট না দিলে বর্গমূল নির্ণয় করা যাবে না। তাহলে এখানে আমরা কি করব, সেম ভাবে রুট দিয়ে 5 এর স্কোয়ার মানে 5 ইন্টু 5, বা ডাইরেক্ট এখানে একটা 5 বসিয়ে দিতে পারো, যেহেতু এখানে হাফ আছে এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হয়ে কাটাকাটি করে এখানে একটা 5 নেমে যাবে, একটা 8 নেমে যাবে, এটাও করতে পারো। বা এটাও করতে পারো, 8কে ভাঙাও, স্কোয়ার মানে 8 ইন্টু 8, এইবারে এখান থেকে একটা 8 নেমে আসবে, এখান থেকে একটা 5 নেমে আসবে, রুটের সাথে একটা 5 উঠে যাবে, এখান থেকে একটা 8 রুটের সাথে উঠে যাবে। তাহলে পড়ে থাকছে কত, একটা 5 ইন্টু এখানে একটা 8, রুটের সাথে একটা 5 উঠে গেছে, একটা 8 উঠে গেছে, তাহলে 5 8 40। তাহলে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এর বর্গমূল কত হয়েছে 40। ঠিক আছে,
এরপরে নেক্সট বিয়ের দাগে দেখো, দুইয়ের দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এখানে প্রথমে কাজ হচ্ছে কি রুট দেওয়া। রুট না দিলে বর্গমূল নির্ণয় করা যাবে না, ঠিক আছে। এর মেন সংকেত হচ্ছে রুট। এইবারে এই রুটটাকে আমরা এইভাবেও করতে পারি, কিন্তু এইভাবে করলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটি। তার জন্য আমরা করব কি ভাগ পরিক্রিয়ার সাহায্যে। ভাগ পরিক্রিয়ার সাহায্যে কিভাবে করছি দেখো, এটাকে 4 2 2 5 আমরা ছোটবেলায় কি একটা একটা করে নামিয়েছি, নামিয়ে আমরা ভাগ করেছি, কিন্তু এটা আলাদা। এটা আমাদেরকে জোড় সংখ্যা নামাতে হবে। এই দুটো একটা জোড়, এই দুটো একটা জোড়, ঠিক আছে। ডান দিক দিয়ে জোড়ের সংখ্যা করে আসতে হবে। এবার একই সংখ্যার গুণফল দিয়ে আমরা বর্গমূল নির্ণয় করব। একই সংখ্যার মানে যেমন 3 × 3 3 3 9, এরকম একই সংখ্যার গুণফল দিয়ে এটা করব। যেমন 4 × 4 ইকুয়াল টু কত হচ্ছে 4 4 16। যেমন 5 × 5, এরকম একই সংখ্যার গুণফল দিয়ে আমরা এই ভাগটা করব। 5 5 25। তাহলে দেখো 42 কতর মধ্যে যাচ্ছে। এখানে যদি আমরা 5 পর্যন্ত এসছে, বা 6 × 6 × 6 6 6 36, এখানে 7 × 7 7 7 49 49। এখানে দেখো 42, তাহলে 49 অনেক বেশি হয়ে যাবে। তাহলে দুটো সংখ্যার এই হচ্ছে এই একই সংখ্যার দুটো গুণফল। তাহলে 6 আছে, তাহলে আমরা এখানে 6 নেব। নিলে 42-এর থেকে ছোট হচ্ছে, কিন্তু 42 থেকে এইটা নিলে বড় হয়ে যাবে। বড় হলে তো হবে না ভাগের ক্ষেত্রে, তাহলে এখানে 6 বসবে, এখানেও 6 বসবে। তাহলে 6 6 36 বসে যাবে। এবার 6 আর কত হলে 12 হবে, 6 আর 6 হলে 12 হবে। হাতে 1 3 আর 1 4 4 4 মিলে যাচ্ছে। এইবার কি আমরা যেরকম একটা করে নামাতাম ভাগের ক্ষেত্রে, এখানে কিন্তু জোড়া একসাথে নামবে, 25 একসাথে নেমে যাবে। যাওয়ার পর এই যে 6, এই 6টা তখন ডবল হয়ে যাবে, এখানে আসলে 12 হয়ে যাবে। এইবার দেখো তুমি মনে করো এই 5টা নেই, এই 12 এই 62 এর মধ্যে এই 12 62-র মতো কতবার যাচ্ছে তোমাকে হিসাব করে দেখতে হবে। নামতা পড়ো, 12 কে 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 6 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার দিতে হবে কি 5 12 60। এবার একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করবো। এটা যেহেতু আমরা বর্গ করছি, তাহলে এখানেও 5 দিয়েছি, মানে একই সংখ্যা, এখানেও 5 বসবে। এবারে এই 5কে দিয়ে এই তিনটে একসাথে গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে 5 5 25, হাতে থাকছে 2, 5 2 10 11 12, 2 হাতে 1, 5 1 5 আর 1 6। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় হবে। এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যা বসবে, সেই সংখ্যাটা দিয়ে এটাকে পুরো গুণ করে আমরা এই ভাগটা করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর আসছে না, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা লিখবো অতএব √4225 সমান 4225 ইকুয়াল টু কত পেয়েছি 65। তাহলে 65কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত পেয়ে যাব 4225। ঠিক আছে, এটি অ্যান্সার। তাহলে এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো সি এর দাগে কি আছে। এইবার দেখো সি এর দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। এখানে আমাদের যেটি বর্গমূল করতে গেলে যেটি প্রথম কাজ সেটি হচ্ছে কি রুট। এইবারে আমরা যেটি করব এটা হচ্ছে আমরা ভাগ পরীক্ষার সাহায্যে এই বর্গমূলটা নির্ণয় করব। তা ভাগ পরীক্ষার সাহায্যে যখন করব তখন আমরা কি করব, এটাকে আমরা আরো একবার বসিয়ে নেব। এখানে 10 6 0 9। এবার প্রথমে আমাদের ডান দিক দিয়ে দুটো জোড় সংখ্যা এক করে নিতে হবে। তাই এখানে 0 9 একটা জোড় হয়েছে, 0 6 একটা জোড়, আর এখানে একটি 1 পড়ে আছে। দেখো বর্গমূল নির্ণয় কিভাবে করব, একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করব। এবার এখানে তো 1 আছে, তাহলে একই সংখ্যা আমরা কি নেব, তাহলে একই সংখ্যা নিতে গেলে দেখো 1 1 × 1, একের সাথে 1 গুণ করলে কি হবে 1ই হবে। তাহলে আমরা এখানে কি একই সংখ্যা নিতে পারছি, এখানে 1 নিলে এখানে 1, তাহলে একের সাথে 1 গুণ করলে একই হচ্ছে। তাহলে এখানে আছে কি, এখানে একের সাথে 1 মিলে যাচ্ছে, আর কিছু নামছে না, তাহলে আমরা 0 6 নামাবো, এখানে 0 6 নেমে যাবে। এইবারে দেখো এই যে 1 এই সেইটা আসলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এর 2 এর এখানে তো কোনো সংখ্যা নিতে হবে, না নিলে তো আমরা তো বর্গমূল নির্ণয় করতে পারবো না একই সংখ্যা না নিলে। কিন্তু এখানে দেখো এর পাশে যদি আমরা 1 নিই তাহলে 6 এর থেকে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বর্গমূল নির্ণয় করতে পারবো না। তার জন্য আমরা কি করব, এই যে 0 9 আছে এই জোড়া সংখ্যাটাকে আমরা এখানে নামাবো। এই জোড়া সংখ্যাটাকে এখানে যখন নামানোর জন্য এখানে একটা 0 বসাতে হবে। এখানে দেখো আগে একটা নামিয়েছি, আবার সঙ্গে সঙ্গে তো এই দুটো তো নামানো যাবে না, তার জন্য এখানে আমরা একটা 0 নেব। এখানে 0 নিলে এখানেও 0 নিতে হবে, যেহেতু আমরা বর্গমূল করছি। এইবারে দেখো 6 এর পাশে 0 তো কোনো ভ্যালু নেই, এই 0-র ভ্যালু আছে, এর তো কোনো ভ্যালু নেই, তাহলে এখানে আছে 60। তাই এই 9 মনে করার যে নেই, তাহলে দেখো 20 60-এর মধ্যে কতবার যাচ্ছে 3 20 60, 4 20 80, বেশি হয়ে যাচ্ছে 3, তাহলে এখানেও 3 দেব, এখানেও 3 দেব।
একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করতে হবে। বারবার কিন্তু একই কথা বলছে, একই সংখ্যার গুণফল দিয়ে আমরা বর্গমূল নির্ণয় করব। এবার এই 3কে দিয়ে এর পুরোটাই গুণ করব। তাহলে 3 3 হচ্ছে 9, আর 3-এর সাথে 0 গুণ করলে 3 0 0, 3 2 6, 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি মিলে গেছে? তাহলে এই যে 10,609 এর কত দিয়ে বর্গ করলে আমরা এটা পাবো? 103। 103 দিয়ে যদি আমরা একে বর্গ করি তাহলে আমরা এই বর্গমূলটা পেয়ে যাব। তাহলে আমরা দেব অতএব √10,609 সমান 13। এটাকে দিয়ে যদি আমরা বর্গ করি এটা পেয়ে যাব। এর অ্যান্সার এটা। এরপরে দেখো ডি এর দাগে কি বলেছে। দেখো ডি এর দাগের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। এবারে এটি তো আমরা বর্গমূল করব, যেটি আমাদের প্রথম কাজ সেটি হচ্ছে √ওভার দেওয়া। √ওভার দেওয়ার পর এখানে আমরা করব কি, এটা ভাগ প্রক্রিয়ায় সাহায্য করব। তার জন্য আমরা এটাকে দেখো ডান দিক দিয়ে দুটো জোড় সংখ্যা করে নেব। যেহেতু আমরা ভাগ প্রক্রিয়া করছি, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করছে, তা ডান দিক দিয়ে দুটো করে জোড় করে নেব। এটা জোড় হয়ে গেল। এইবারে দেখো একই সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তা 10 একই সংখ্যা কতর মধ্যে যাচ্ছে দেখো, এখানে 3-এর সাথে 3 গুণ করলে 9 হচ্ছে, 4-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16। তা 10-এর থেকে 16 কি বেশি হয়ে যাচ্ছে? তা 3 3 9 এটি কি আমাদের ঠিক হচ্ছে? তাহলে আমরা এখানে নেব কত? 3। এখানেও 3 নেব। 3 3 এইটার সাথে এটা গুণ করে দেবো। 3 3 9। তাহলে 9 আর কত হলে 10, 1 আর 1 1 মিলে যাচ্ছে। এইবার আমরা জোড় সংখ্যা নামাবো 82। এইবারে এখানে যে সংখ্যাটা আছে ডবল হয়ে যাবে। এখানে 3 আছে, এখানে আসলে 6 হয়ে যাবে। এবার দেখো মনে করো যে এই 2 নেই, তাহলে এই 6 18-এর মধ্যে কতবার যাচ্ছে দেখো, 3 6 18। কিন্তু এখানে তো আছে 2, 3 নিলে বেশি হয়ে যাবে। তখন আমরা করব কি, এখানে 2 নেব। তাহলে এই 2, এখানে 2 নেব। আর এই 2 দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে 2 2 হচ্ছে 4, আর 6 2 12। তাহলে 4 আর কত হলে 12 হচ্ছে? 4 8, হাতে থাকছে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 8, 5 হলে 8। তাহলে কত পেলাম? 58। এইবার দেখো যেটি লাস্টে পড়ে আছে, আমরা এই জোড় সংখ্যা দুটো নামাবো। 41 আছে, এটা নামাবো। তাহলে এখানে যেটি পেয়েছি 32, এইটাকে ডবল এখানে বসে যাবে। তাহলে এটা ডবল যদি এখানে বসায় তাহলে কত হচ্ছে দেখো, 3 2 হচ্ছে 6, আর 2 2 4, 64। এবার দেখো এই 64, মনে করো এখানে 1 নেই, এখানে আছে 584, কিন্তু দেখো সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের গুণ করতে একটু সমস্যা হবে। তখন মনে করবে এখানে এই 41 নেই, 41 নেই, আর এখানেও একটা সংখ্যা নেই। এই দুটো মনে মনে ধরো এই যে এইগুলো নেই। তাহলে 6 এই 58-এর মধ্যে কতবার যাচ্ছে দেখো, 6 9 54, 9 বার যাচ্ছে। তাহলে আমরা এখানে 9 বার দিয়ে দেব। 9 বার যদি দিই তাহলে এখানেও 9 বসবে। যেহেতু একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় হবে, তাহলে 9-কে দিয়ে পুরোটাই গুণ করব। তাহলে দেখো এখানে 9 9 81, 1 হাতে থাকছে 8, আর 9-এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে দেখো, 4 9 36, 37 38 39 40 41 42 43 44, 44-এর 4 নামছে, হাতে থাকছে 4, আর এখান থেকে 6 9 54 55 56 57 58। তাহলে কত হচ্ছে? 58। ঠিক আছে, মিলে গেল। তোমরাও একবার আলাদা করে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে বেরিয়েছে কত? 329। তাহলে এখানে দেব 10,08,241 সমান কত? 329-এর যদি বর্গ করি তাহলে আমরা এই বর্গমূলটা পেয়ে যাব। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট এর দাগে অঙ্কে কি আছে দেখো, 186624। তো আমি অঙ্কটা এখানে তুলে নিয়েছি। এখানে আমরা কি করব? বর্গমূল করব। তার জন্য আমি এখানে √ওভার দিয়ে দেব। দেওয়ার পর এটা আমরা যেহেতু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব, তো আমি এখানে আলাদা করে আবার তুলে নেব 186624। এবার এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। দেখো এখানে আমাদের প্রথমে করতে হবে কি, ডান সাইড দিকে দুটো করে জোড় করে নেব। তা এখানে দুটো জোড় করলাম, এই দুটো জোড়, আর এখানে দুটো জোড় করলাম। দেখো এই ভাগটা কিভাবে করব, একই সংখ্যার গুণফল দিয়ে আমরা বর্গমূল নির্ণয় করব। তাই একই সংখ্যা বলতে কিরকম সংখ্যা দেখো, এই যে 3 গুণ 3, 3 3 9, 4 গুণ 4, এই হচ্ছে একই সংখ্যার গুণফল দিয়ে আমরা ভাগ প্রক্রিয়াটা করব, সেটি হচ্ছে বর্গমূল। তাই এখানে আছে 18, তাহলে 18 কতর মধ্যে যাবে দেখো, 4 4 হচ্ছে 16, 4 গুণ 4 একই সংখ্যা হচ্ছে 4 4 16, আর যদি 5-এর নিই তাহলে হচ্ছে 5 5 25, এটা বেশি হয়ে যাবে। তাহলে কি 4 4 16 এটাই ঠিক হবে। তাহলে আমরা এখানে নেব 4, এখানে দেব 4, 4 4 হচ্ছে 16। দেখো 6 এর কত হলে 8 2, এখানে দুটো জোড় সংখ্যা নেমে যাবে। আমরা দুটো জোড়ের মাথায় দেখো দাগ দেওয়া আছে, এই 66 এটা নেমে যাবে। এইবারে যেটি করতে হবে,
দেখো এই যে 4 নিয়েছি, এই 4 এখানে আসলে ডবল হয়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে। এবার মনে করে এখানে এই যে 266 আছে, ডবল 6, মনে করে একটি 6 নেই, এখানে আছে 26। তাহলে দেখো 8 এই 8 এই 26 এর মধ্যে কতবার যাচ্ছে? 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, বেশি হয়ে যাবে 4 নিলে। তাহলে আমরা নেব কি 3। তাহলে এখানে 3, একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করব। তাই একই সংখ্যা মানে এখানে 3 নিলে এখানেও 3 বসবে, একই সংখ্যা। এবার এই 3টাকে দিয়ে আমরা এই দুটোকে গুণ করে এখানে বসাবো। দেখো 3 3 হচ্ছে 9, আর এটার সাথে 3 8 24, 24 হচ্ছে। দেখো 9 আর কত হলে 16 হবে? 9 আর 7 হলে 16 হবে। হাতে থাকছে 1, 4 1 5, 5 আর কত হলে 6, 1 হলে 6। এখানে কত বেরিয়েছে? 17। এবারে দেখো বাকি যে দুটো সংখ্যা পড়ে আছে এই দুটো নামিয়ে দেবে। এখানে আছে 24, এই 24 এখানে নেমে যাবে। এবার যেটি করতে হবে, দেখো এই যে 43 এখানে আসলে ডবল হয়ে যাবে। তাহলে 4 এর ডবল হচ্ছে 8, 4 2 8, আর 3 এর ডবল হচ্ছে 3 2 6। দেখো এখানে মনে করো 4 নেই, তাহলে 172, মানে এটা দিয়ে কত যাবে সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। তা মনে করে এখানে এই দুটো সংখ্যা নেই, 24 নেই আর এখানে 6 নেই। তাহলে এই 8 17-এর মধ্যে কতবার যাচ্ছে? দেখো যাচ্ছে 8 2 16, 2। তাই এখানে 2 দেবো, একই সংখ্যার গুণফল দিয়ে বর্গমূল নির্ণয় করব। তো এখানে 2 বসলে এখানেও 2 বসবে। এবার এই 2 দিয়ে পুরোটাকে আমি গুণ করে এখানে বসাবো। দেখো 2 2 4, 6 2 12, 2 হাতে 1, আর 8 2 16, আর 1 17, মিলে গেছে। তাহলে এখানে আমরা কত পেলাম? 186624 কে এখানে 432 দিয়ে যদি বর্গ করি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে বর্গমূল নির্ণয় করে আমরা কি পেলাম? 432। আর 432কে দিয়ে যদি বর্গ করি, এটা বর্গমূল নির্ণয় করে আমরা এটা পেয়েছি, আর এটাকে যদি বর্গ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার। এরপরে নেক্সট এফ এর দাগে অঙ্কটি দেখো। দেখো এখানে আমি অঙ্কটি তুলে নিয়েছি, এফ এর দাগের অঙ্কটি নেওয়ার পর আমি এখানে একটা রুট দিয়ে দিয়েছি। যেহেতু আমরা রুটের অঙ্ক করব, তার কারণে এটা কি আমরা বর্গমূল করছি, তার জন্য এখানে রুটটা দিতেই হবে। ঠিক আছে, এইবার যেটি করতে হবে, এই রুট আবার এখানে বসে যাবে। এখানে 24 এর স্কোয়ার মানে 24 ইন্টু 24। এখানে যেহেতু যোগ আছে তার জন্য আমরা কিন্তু এই এখানে যে হাফ থাকে এর সাথে গুণ করে এটা তুলে দিতে পারবো না। ঠিক আছে, প্লাস আছে, প্লাস বসে যাবে। এখানে 10 এর স্কোয়ার মানে 10 ইন্টু 10, এইভাবে বসে যাবে। এইবার এই দুটোকে যদি আমরা একসাথে গুণ করি, 24 এর সাথে 24 গুণ করলে কত হচ্ছে? দেখো 576, এখানে প্লাস আছে, প্লাস বসে যাবে। 10 এর সাথে 10 যদি গুণ করি তাহলে কত হবে? 100 হয়ে যাবে। এইবার 100 এর সাথে এই 576কে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 676। এবার এইটাকে আমরা কি করব? বর্গ করব। এটা কিভাবে আমরা বর্গ করব? দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। এইবারে ডান সাইড দিয়ে আমরা দুটোকে যোগ করে দেব, দুটো করে জোড় করব। এই সাইডে দুটো জোড় আর এখানে একটি। তাহলে দেখো 6 এমন কোন দুটি সংখ্যার মধ্যে 6টা যাবে? দুটো সংখ্যা যেখানে একই থাকতে হবে সেই দুটোকে গুণ করলে 6 পাবো। তাহলে দেখো 3 এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে 3 3 9, বেশি হয়ে যাচ্ছে। 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4। এইটা 6 এর থেকে ছোট মানে 4, এটাই হতে পারে, এটা হবে না। তো 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে দেব 2। এখানে 2 দিলে এখানেও 2 বসে যাবে। তাহলে 2 2 4 বসে যাবে। 4 আর কত হলে 6, 2। এইবার আমরা জোড় সংখ্যা নামাবো। আমরা কিন্তু এমনি ভাগের ক্ষেত্রে কি করি? আমরা একটি করে সংখ্যা নামাই, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে এই ভাগ প্রক্রিয়ায় এখানে দুটো করে সংখ্যা জোড় করে নামাতে হবে। তার জন্য আমি আগে থেকে দেখো মাথায় জোড় করে দিয়েছি। এখানে 76 বসে যাবে। এবার এই 2 এখানে আসলে ডবল হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে। তা এবার মনে করো এখানে এই 6 নেই, এখানে 276 থেকে 6 নেই, 27 আছে। তাহলে 4 এই 27 এর মধ্যে কতবার যাচ্ছে? দেখো 4 7 28, 7 হলে বেশি হয়ে যাচ্ছে। 4 6 24, 6 ঠিক হচ্ছে। এর থেকে কম হতে হবে, বেশি হলে হবে না। তাহলে এই 6 এখানেও বসে যাবে। 4 6 24, এখানে যে 6 নিলাম এই 6 এখানেও বসে যাবে। এর এই 6কে দিয়ে এই দুটোকে গুণ করে এখানে আমরা বসাবো। তাহলে 6 6 36 এর 6, এখানে এটা বসবে না। 6 6 36 এর 6 হাতে 3, আর 4 6 24, 25 26 27, 27। ঠিক আছে, তাহলে এখানে কত পেলাম? 276, এইটা এখানে হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এখানে হচ্ছে 26। তাহলে অতএব √/,
24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। এটি অ্যান্সার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।